এই থিওরিটা আজকে শুনবো এবং আজকের ক্লাসেরই পরিপূরক ক্লাস আমি তোমাদের নেব হচ্ছে সামনে রবিবার মঙ্গলবার 10:50 এই সময়। তখন আমি মাল্টিমিডিয়া তোমাদের দেখাবো এবং মাল্টিমিডিয়া দেখে এই কাজগুলো কিভাবে করা যায় এবং ক্লাসটা আরো কত সুন্দরভাবে দেখানো যেতে পারে, তখন আমি এই জিনিসটা তোমাদের দেখাবো। আজকে একটু তোমাদের সাথে থিওরি আলোচনা করি। থিওরি আলোচনা করলে তোমরা একটু যে জায়গাটাতে তোমরা একটু বুঝতে পারবে না, তোমরা একটু খাতায় নোট ডাউন করবে, লিখে রাখবা, কিংবা সাথে সাথে বললেও হবে, আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করব। এখন এটা যেহেতু আমরা জুম ক্লাস নিচ্ছি, তোমাদের সাথে সরাসরি কথা বলার সুযোগ আছে। তোমরা যদি কথা না বলো তাহলে কিন্তু বোঝানো একটু কষ্টকর হবে। তাহলে কথা বললে না, তাহলে তো বুঝতে পারবো না। আমাদের কাজ, ক্ষমতা, শক্তি, এখানে দুটো শব্দ আছে তোমরা জানো। এই যে তুমি ক্লাস করতেছো, এটা তোমার কাজ। আমি তোমাকে ক্লাস করাচ্ছি, এটা এক ধরনের কাজ। রিক্সাওয়ালা রিক্সা চালায়, সেটা এক ধরনের কাজ। শ্রমিক কাজ করে, সেটাও কাজ। তাহলে এই যে কাজ, তুমি একটু এখন চিন্তা করো, আমরা যখন বিজ্ঞান পড়ব, বিজ্ঞান পড়ার ক্ষেত্রে কাজটাকে কি বলবো? তাহলে আমাদের সরাসরি যেখানে আমরা বলছি, যে আমি কতগুলো কাজের উদাহরণ দিলাম, রিক্সাওয়ালা রিক্সা চালায়, শ্রমিক কাজ করে, আর তুমি পড়ালেখা করতেছো, আমি তোমাকে পড়াচ্ছি। তারপরে হচ্ছে আরো তোমার চোখের সামনে যত লোক দেখবে, যত কাজ, যত ক্রিয়াকলাপ ঘটতেছে, সবাই কি করতেছে? কাজ করতেছে। এই যে কাজগুলো, এইখানে শব্দ, একজন শিক্ষার্থী পড়ছে, একজন ফুটবল খেলছে, একজন মাথায় একটি বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে, তাহলে এই তিনজনই কাজ করতেছে। অনুরূপ ভাবে তুমি ক্লাস করতেছো, তুমি কাজ করতেছো, আমি তোমাকে ক্লাস করাচ্ছি, আমি কাজ করতেছি। তাহলে বিজ্ঞানের ভাষায় আমরা যদি বলি, তাহলে এখানে কাজকে সঠিকভাবে সংজ্ঞায়িত করতে গেলে আমরা, তোমাদের 7 বইয়ে এই জিনিসটা একটু দুর্বল আছে, শোনো আমি একটু বলি। যদি কোথাও বল প্রয়োগ করা হয়, বল প্রয়োগ করে বলের দিকে যদি সরণ হয়, তাহলে কাজ হবে। আমি একটু উদাহরণ দিই, শোনো। তুমি একটা ফুটবলকে যদি লাথি দাও, সেটা অনেক দূর চলে যাবে। তুমি যে চেয়ারটাতে বসে আছো, চেয়ারটা তুমি সরাতে পারলে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেলে, তোমার কাজ হলো। তারপর তুমি ফুটবলটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় দিলে, কাজ হলো। কিন্তু তুমি যে বিল্ডিংটা যদি একদিকে ধাক্কা দাও, এখানে কি কোনো কাজ হবে? একজন একটু কথা বলো। আমি চেয়ারটাকে সরাতে পারলাম, আমি একটা রিক্সাকে ঠেলা দিয়ে নড়াতে পারলাম, কিন্তু একটা রেলগাড়ির ইঞ্জিন দাঁড়ায় আছে, রেলগাড়িকে যদি আমি ধাক্কা দিই, তাহলে ওখানে কি কাজ হবে? না স্যার। হ্যাঁ, কিন্তু আমি তো বল প্রয়োগ করতেছি না? হ্যাঁ স্যার। যত শক্তি আছে সব প্রয়োগ করে আমি রেলগাড়িকে ধাক্কা দিচ্ছি, আমি আমার বিল্ডিংটাকে ধাক্কা দিচ্ছি, কিন্তু বিল্ডিং সরতেছে না, রেলগাড়িও সরতেছে না। তাহলে শুধু বল প্রয়োগ করলেই হবে না, হবে? বল প্রয়োগ স্মরণ হতে হবে। যেরকম আমি বলছি, আমি একটা চেয়ারে, তুমি একটা চেয়ারে বসে আছো, চেয়ারটাকে তুমি সরাতে পারলে, তারপরে তুমি একটা ছোট ফুটবলকে তুমি জোরে লাথি দিলে, অনেক দূর চলে গেল। এইরকম আমরা বল প্রয়োগ করে যদি বলের দিকে সরণ হয়, তাহলে আমরা বলবো কাজ হয়েছে। আর যদি সরণ না হয়, তাহলে বলবো যে বল প্রয়োগ করছি কিন্তু কোনো কাজ হয়নি। এই জিনিসটা ক্লিয়ার সবাই? তাহলে শুধু বল প্রয়োগ করলেই হবে না, বলের দিকে কি হতে হবে? সরণ হতে হবে। যখন বল এবং সরণ গুণ করে আমরা যেটা পাবো, সেটা হলো কাজ। তাহলে বল গুণন সরণ, কারণ সরণ যদি না হয়, ওই যে আমি বললাম বিল্ডিংটাকে আমি ধাক্কা দিলাম, বিল্ডিং সরলো না, তাহলে এখানে সরণ হয়নি। সরণ হয়নি জন্য এখানে কোনো কাজও হয়নি। বলকে 0 দিয়ে গুণ করলে কি হবে? 0ই হবে। তাহলে এখানে কোনো কাজ। তাহলে আমরা কিন্তু নরমালি যখন বলি, বলা যে কোনো কিছু করাকেই কাজ বলে। কোনো কিছু করাকেই কাজ বলে। এটা কি হলো? আমি যে রেলগাড়িকে ঠেললাম, আমি আমার বিল্ডিংটাকে খুব জোরে ধাক্কা দিলাম, তাহলে কাজ হলো না স্যার। তাহলে কোনো কিছু করাই কাজ না। ক্লিয়ার সবাই? আমরা যখন বিজ্ঞানের ভাষা বলবো যে কোনো কিছু করাই কাজ, কাজ বলতে সুনির্দিষ্ট। তাহলে আমি
একটা নির্দিষ্ট দিকে যখন বল প্রয়োগ করব এবং বলের দিকে যখন স্মরণ হবে তাহলে সেটাকে আমরা কাজ বলবো। ক্লিয়ার সবাই? হ্যাঁ স্যার। একজন একটু বলো তো তাহলে কাজ কাকে বলবো? তার কাজ হচ্ছিল এমন একটি শক্তি প্রয়োগের মাধ্যমে কোনো একটা বস্তুকে স্মরণ করার যে উপযোগী স্মরণ করা। হয় বল প্রয়োগ করলে এবং হ্যাঁ, সেই দিকে বলবো বল প্রয়োগ করলাম এবং তবে বলের সে দিকে কাজ স্মরণ হলো তাহলে কাজ স্যার। হবে। আর যদি স্মরণ না হয় তাহলে কাজ হলো না। আচ্ছা, তাহলে এখন আরেকটা জিনিস আছে ক্ষমতা। একটু কয়েকটা জিনিসকে আমরা একটু বুঝি আগে। ক্ষমতা হচ্ছে কাজ করার যে হার। এই হার শব্দটা বুঝতে গেলে তোমাকে আমি একটু ব্যাখ্যা করি, শোনো। কাজ সবাই ক্লিয়ার তো? তাহলে কাজ হইল, তাহলে কাজটা একক সময়ে কতটুকু হলো সেটা হলো ক্ষমতা। আমি উদাহরণ দিচ্ছি কয়েকটা। তুমি সাইকেল চালাও, তাই না? সাইকেল চালাও না? সবাই সাইকেল চালাও হয়তো। সাইকেল চালায় তুমি স্কুলে আসলে, একই দূরত্ব থেকে তোমার লাগলো হলো 10 মিনিট, তোমার আরেক বন্ধুর ওই দূরত্ব আসতে সময় লাগলো হচ্ছে 12 মিনিট, আরেকজনের সময় লাগলো 15 মিনিট। তাহলে তিনজনেরই ক্ষমতা কি এক সমান? না স্যার। সাইকেল চালানোর যে ক্ষমতা তিনজনেরই এক সমান না। না, ওই যে স্মরণ বলছি, স্মরণকে সময় দিয়ে ভাগ করলে ক্ষমতা পাবো। তাহলে শোনো, আমি 3টে উদাহরণ দিলাম, তোমার একটা উদাহরণ দিলাম, তোমার 2টো বন্ধু, তোমার লাগলো 10 মিনিট একই দূরত্ব, আরেকজনের লাগছে 12 মিনিট, আরেকজনের লাগছে 15 মিনিট। তাহলে ওই দূরত্বকে আমরা তোমার বেলায় 10 দিয়ে ভাগ করব, তোমার বন্ধু ওই দুইজনের বেলায় একজনের 12 দিয়ে ভাগ করতে হবে, একজনকে 15 দিয়ে ভাগ করতে হবে। তাহলে ভাগফল নিশ্চয়ই একই সমান আসবে না? আসবে না স্যার। তাহলে 10 দিয়ে ভাগ করলে ভাগফলটা বেশি আসবে, 15 দিয়ে ভাগ করলে ভাগফল কম আসবে, 12 দিয়ে ভাগ করলে আরো কম আসবে। তাহলে এই যে কাজ করার যে হার সেটা হলো ক্ষমতা। মানে একক সময়ে কতটুকু কাজ করতে পারে, একক সময়ে কতটুকু কাজ করতে পারে। তাহলে এই যে তিনজনের যে উদাহরণ দিলাম, তিনজনে কি একই সময়ে সমান কাজ করছে? না স্যার। একই সময়ে সমান কাজ করেনি। এই তিনজনের ক্ষমতা একই রকম না? একই রকম কি? না স্যার। একই রকম না। তাহলে আমরা ক্ষমতা বলতে বলবো কাজ হতেই হবে, কাজ করার হারকে ক্ষমতা বলে। তার মানে টোটাল কাজকে যখন আমি সময় দিয়ে ভাগ করব সেটা হলো ক্ষমতা। কি ক্লিয়ার সবাই? ক্ষমতার একক হচ্ছে ওয়াট আর কাজের একক হচ্ছে জুল। আমরা পরে এগুলো বলবো আরো। এরপর আরেকটা শব্দ আছে শক্তি। টোটাল যে কাজ করে সেটা হলো শক্তি। এটা একটু উদাহরণ দিই। তুমি এরকম ক্লাস করতেছো, পড়ালেখা করতেছো, তুমি কত ঘন্টা পড়তে পারবে? 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা? তার বেশি পড়া যাবে? তারপরে শুধু বই নিয়ে তুমি বসে থাকবে। কি কথাটা বুঝতে পারছো? সাপের মন্তর হবে স্যার। হ্যাঁ, তুমি সাইকেল চালাচ্ছ, কতক্ষণ সাইকেল চালাতে পারবে? আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, তারপর ক্লান্ত হয় তুমি বসে পড়বে। তাই হবে না? এরকম প্রত্যেকটা কাজ, টোটাল যে কাজ করা হয় সেটা হলো শক্তি। মানে তুমি কত কাজ করতে পারো। তুমি সাইকেলটা চালাও, তুমি কতক্ষণ সাইকেল চালাতে পারবে? 1 ঘন্টা চালাতে পারবা, না আধা ঘন্টা, না 45 মিনিট, না 2 ঘন্টা, না 3 ঘন্টা? একটা রিক্সাওয়ালা রিক্সা চালায়, সারাদিন রিক্সা চালাতে পারবে? মাঝখানে কি হবে? রেস্ট নেয় না? ও চা খাবে, নাস্তা করবে, এক জায়গায় এমনি দেখবে যে ঘামে গেছে, বসে থাকবে। তুমি তোমার কথা চিন্তা করো, আমি আমার কথা চিন্তা করি। আমি ক্লাস নিচ্ছি, এই ক্লাসটা আমি কয়টা ক্লাস নিতে পারবো? 3টে, 4টে, 5টা? তার বেশি হলে তো আমি এনার্জি ফিল করবো, তার ভালো লাগে না, বন্ধ করে দেওয়া হবে। তাই হবে না? তুমিও কি করবা? স্কুলে কয়টা ক্লাস করতে পারবে? 5টা, 7টা, 8টা? তারপরে বাদ দাও, শেষের দিকে ঘুম ধরবে, পড়ালেখা বাদ। তাই হবে কিনা? হ্যাঁ, তাহলে টোটাল যে কাজ, টোটাল মানে সমস্ত কাজকে আমরা শক্তি বলছি। তাহলে এই শক্তিটা সারা দিনে হবে। তুমি একটা ক্লাস করতেছো, তুমি যদি রেস্ট নাও, ধরো তুমি সাইকেল চালালে, আধা ঘন্টা চালায় রেস্ট নিলে, চা নাস্তা করলে, আবার চালাতে পারবে। তারপরে আবার চালাইলে, আবার রেস্ট নিলে, আবার চালাতে পারবে। এরকম তুমি টোটাল 24 ঘন্টা বা 12 ঘন্টায় কতটুকু কাজ করলে সেটা হলো শক্তি। তাহলে আমি 3টে সংজ্ঞা তোমাদের দেখানোর চেষ্টা করলাম, একটা কাজ, একটা ক্ষমতা, একটা শক্তি।
মনে হয় যে তিনটে একই রকম। এখন কি তোমাদের মনে হচ্ছে তিনটে একই কথা নয়? হ্যাঁ স্যার, কাজ এক জিনিস, ক্ষমতা এক জিনিস, শক্তি আরেক জিনিস। তাহলে শক্তি হচ্ছে টোটাল কাজ। টোটাল কাজ করার শক্তি সবার এক সমান হবে না, হবে? ওই যে আমি বললাম তুমি যে সাইকেল চালাবা কত ঘন্টা চালাতে পারবে? একজন হয়তো 10 ঘন্টা চালাবে, একজন 12 ঘন্টা কাজ করতে পারবে, আরেকজন 15 ঘন্টা কাজ করতে পারবে, এক একজন এক এক রকম। এখন একটু একজন বলো তো কাজ কাকে বলে? আবার শুনবো, কাজ কাকে বলে? কেউ বলো একটু। কোন বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় এবং তার ফলে হচ্ছে বস্তুটি যদি সরণ হয় তাকে কাজ বলে। হ্যাঁ, মানে ওই তখন বলতে হবে বল এবং সরণের গুণফলকে কাজ বলে। ক্ষমতা কাকে বলে? অন্য একজন বলো, ক্ষমতা কাকে বলে? একজন ক্ষমতা কাকে বলে? কোন কাজকে কত তাড়াতাড়ি করতে পারে তাকে তার ক্ষমতা বলে। হ্যাঁ, আমি বলছি আবার একটু শোনো, এটা একটু ডিস্টার্ব হচ্ছে। কাজ করার হারকে ক্ষমতা বলে। কাজ করার হার মানে কাজকে সময় দিয়ে ভাগ করতে হবে। কাজকে সময় দিয়ে ভাগ করলে আমরা ক্ষমতা পাবো। কি ক্লিয়ার? মোট কাজকে সময় দিয়ে। হ্যাঁ, মোট কাজকে মোট সময় দিয়ে ভাগ করলে আমরা ক্ষমতা পাবো। তাহলে মোট কাজ ভাগ হচ্ছে মোট সময়, এটা হলো ক্ষমতা। আরেকজন বলো শক্তি কাকে বলে? কাজ করার সামর্থ্য হচ্ছে শক্তি। কাজ করার সামর্থ্য মানে টোটাল কাজ, যেটাকে বলছি আমি এইভাবে বলবো। আচ্ছা, তাহলে সংজ্ঞা তিনটে নিশ্চয়ই সবাই একটু রপ্ত করতে পারছো। এখন যে পড়াটা পড়াবো এই পড়াটা খুব ভালো লাগবে। থিওরি পড়াশোনা, শক্তির রূপান্তর। আমাদের একটা থিওরি আছে, থিওরিটা তোমাদের এখানে নাই। শক্তির সৃষ্টি বা বিনাশ নাই। শক্তিকে সৃষ্টিও করা যায় না, আর শক্তি বিনাশ হয় না, মানে নষ্ট হয় না, বিশ্বাস হয়, রূপান্তর করা যায়, রূপান্তর হয়, এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তন হয়। এই শক্তির রূপান্তরটা কতভাবে, কোথায় কোথায় কিভাবে হয় সেগুলো আমরা একটু দেখব। প্রথমে দেখবো যান্ত্রিক শক্তি। তোমাদের বই সামনে আছে না? বইটা কিন্তু নিতে হবে সামনে, এবং বই সাহায্য নিয়ে আমিও পড়াচ্ছি, তোমাকে বই থেকে মিলিয়ে নিতে হবে, কারণ তোমাকে আলটিমেটলি পড়তে হবে বইটা। আচ্ছা, এখন একটু তাহলে আমরা যান্ত্রিক শক্তি, এই যে তুমি যখন সাইকেল চালাবা, তুমি তখন কি করতেছো? যন্ত্র চালাচ্ছ। কথা ভালো করে বোঝো। এই যান্ত্রিক শক্তি কোত্থেকে আসছে? তুমি যে খাবার খাচ্ছ, আমি যে খাচ্ছি, সকালে নাস্তা করছি, সেই নাস্তাটা পরিবর্তন হয়, আমি যে কথা বলতেছি, তুমি ক্লাস করতেছো, সাইকেল চালাবা, অন্যান্য কাজ করবে, তাহলে এখানে কি যান্ত্রিক শক্তিতে রূপান্তর হচ্ছে। তোমরা যে বাসায় আসছো, মাথার উপরে ফ্যান চলতেছে না? দেখো তো, ফ্যান চলে? বিদ্যুৎ শক্তি ব্যবহার করে তো ফ্যানটা চলতেছে। ফ্যানটা যান্ত্রিক শক্তি, তাহলে বিদ্যুৎ শক্তি রূপান্তর হয়েছে যান্ত্রিক শক্তিতে। তাহলে আমি যখন একটা রেলগাড়ি চলতেছে, একটা মোটর গাড়ি চলতেছে, মোটর গাড়িতে কি লাগে বলতো? পেট্রোল, পেট্রোল বা ডিজেল বা ফুয়েল বলো, জ্বালানি লাগে, অকটেন। এই জ্বালানি পুড়ে ওই যন্ত্রটা, মোটরটা চলবে। তার মানে জ্বালানি শক্তিটা যান্ত্রিক শক্তিতে রূপান্তর হচ্ছে, যন্ত্র চলতেছে। বুঝতে পারছো এখন? তাহলে একটা রেলগাড়ি চলতেছে, রেলগাড়িতে ডিজেল লাগে, পেট্রোল লাগে, যাই লাগে, ডিজেল চলে বাংলাদেশে এগুলো। তাহলে অনেকগুলো ডিজেল যখন পুড়তেছে, পুড়ে সেই শক্তিটা দিয়ে যন্ত্র চলতেছে, এখানে যান্ত্রিক শক্তি পরিবর্তন হচ্ছে। তাহলে অহরহ আমরা দেখতেছি কি, যে শক্তি রূপান্তর হচ্ছে, শক্তি এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তন হচ্ছে। তাহলে প্রথমটা আমরা পড়লাম যান্ত্রিক শক্তি। এখানে একটু বলা আছে, দেখো, মনে করো তুমি দৌড়াচ্ছ বা একটা গাড়ি চলছে, এই দুটি ক্ষেত্রেই গতি আনতে কাজ করতে হচ্ছে। আবার তুমি একটি ইট নিচ থেকে উপরে উঠে ছেড়ে দিলে, অথবা গুলতি দিয়ে একটি আম পাড়ার চেষ্টা করছে, এখানে তুমি ইটটাকে উপরে ওঠানোর যে শক্তি সঞ্চিত হয়েছে, তার দ্বারা ইটটি আপনা আপনি নিচে পড়ে গেল। এই শক্তিটা দুই ধরনের আছে, আমি একটু বলি। একটা হচ্ছে স্থিতি শক্তি, তোমাদের এখানে শুধু ধারণা দেওয়া আছে। একটা স্থিতি শক্তি, একটা গতি শক্তি। তাহলে আমি যখন, তুমি তোমার টেবিল থেকে হাত দিয়ে আমি এই একটা কলম উপরে উঠালাম, এই কলমের মধ্যে একটা শক্তি স্থিতিশীল অবস্থায় আছে। যখন আমি কলমটা ছেড়ে দেবো, সে নিচে পড়ে গেল। তাহলে এই কলমের মধ্যে শক্তিটা সঞ্চিত ছিল, সেই শক্তির বলে এটা স্থিতি শক্তি। একটা গতি শক্তি,
আমি যে উদাহরণগুলো এর আগে দিলাম সবগুলো হচ্ছে গতিশক্তির উদাহরণ। গতিশক্তি আমরা যখন গতিশক্তি বলবো, তাহলে আমি যে বললাম যে জ্বালানি পুড়তেছে, জ্বালানি পুড়ে ইঞ্জিনটা চলতেছে, মোটরসাইকেল চলতেছে, তুমি সাইকেল চালাচ্ছ, এটা গতিশক্তি। কিন্তু আমরা যখন কোনো স্থির বস্তুকে অভিকর্ষ বলের বিরুদ্ধে কোথাও নিয়ে যাব, আবার ছেড়ে দেবো, নিচে পড়বে, তাহলে এটাকে বলা হচ্ছে স্থিতিশক্তি। একটা স্থিতিশক্তি, আরেকটা হচ্ছে গতিশক্তি। এখানে বলা আছে গতির জন্য কাজ করার সামর্থ্য হলো গতিশক্তি। গতির জন্য কাজ করার সামর্থ্য হলো গতিশক্তি। যেমন দৌড়ানো বা গাড়ি চালানো, আবার কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের জন্য সঞ্চিত শক্তি হলো স্থিতিশক্তি। যেমন ইট উপরে ওঠানো বা গুলতি দিয়ে আম পাড়া, এই জিনিসটা একটু ভালো করে বোঝাই আগে, শোনো আগে, উদাহরণ না দিলে অনেক কিছু বোঝা যায়। একটা হচ্ছে গতির জন্য কাজ করার সামর্থ্য, গতির জন্য কাজ করার সামর্থ্য। আমি যখন গতিশীল কোনো বস্তু দেবো সেটা কাজ করবে। ধরো মোটরসাইকেল তুমি চালাইলা, সাইকেলটা তুমি স্টার্ট দিলা, রেলগাড়িটা চলা শুরু করলো কিংবা বাসটা চলা শুরু করলো, তাহলে গতি হবে। এই গতির জন্য কি হবে? কাজ হবে। এই গতির জন্য যে কাজ হবে সেটা হচ্ছে গতিশক্তি। আবার বললাম অভিকর্ষ বলের প্রভাবে আমি একটা ইট উপরে নিলাম, একটা কলম নিচে পড়লো, তাহলে এটাকে বলা হচ্ছে স্থিতিশক্তি। তাহলে শক্তিটা আমার কয় ভাবে পাবো? দুই ভাবে, একটা স্থিতিশক্তি, একটা গতিশক্তি। তাহলে গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে সেটা গতিশক্তি। আর কোন বস্তুকে স্থিতিশীল অবস্থা থেকে আমরা যদি অভিকর্ষ বলের বিরুদ্ধে তুলে নেই, তাহলে যে কাজ করার শক্তি পাবে সেটা হলো স্থিতিশক্তি। একজন একটু বলো তো তাহলে গতিশক্তি কাকে বলবো? গতির জন্য কাজ করার সামর্থ্য হলো গতিশক্তি। গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে, এটা উদাহরণ দাও। স্যার যেমন হচ্ছে দৌড়ানো, গাড়ি চালানো, হাঁটা, এগুলো হচ্ছে গতিশক্তি। আর হলো স্থিতিশক্তি, আবার স্যার কোনো বস্তুর অবস্থানে পরিবর্তনের জন্য সঞ্চিত শক্তি হলো স্থিতিশক্তি। আচ্ছা, গুড, ধন্যবাদ। এখন আমরা আরেকটা আলোচনা করব। তোমাদের বই আছে রাসায়নিক শক্তি, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাসায়নিক শক্তি হচ্ছে যখন কোনো রাসায়নিক বিক্রিয়া হয়, রাসায়নিক বিক্রিয়া হওয়ার ফলে যে শক্তির পরিবর্তন হয় সেটা হচ্ছে রাসায়নিক শক্তি। আমরা সবাই কি করতেছি? খাওয়া দাওয়া করছি না? খাওয়া দাওয়া করছি তো? তাহলে এই যে খাচ্ছি, তোমাদের বইয়ে পরিপাক আছে, তাহলে খাদ্যগুলো পাকস্থলীতে বিভিন্ন ভাবে পরিপাক হচ্ছে। পরিপাক হচ্ছে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া হওয়ার ফলে শক্তি এক রূপ থেকে আরেক রূপে, সেই শক্তিতে আমরা কি করতেছি? চলাফেরা করতেছি। তোমাদের বইয়ে আছে পড়ালেখা করতেছে, আমি পড়াচ্ছি, তুমি পড়তেছো, তুমি অন্যান্য কাজগুলো করতেছো, কিসের বলো? তুমি যদি 3 দিন না খাও তাহলে কোনো কাজ করতে পারবা না স্যার। তাহলে কেন পারবে না? ওই যে আমি যে খাচ্ছি, শরীরে কি হচ্ছে? রাসায়নিক শক্তিতে পরিবর্তন হচ্ছে। বলা আছে দেখো, খাদ্য বা জ্বালানিতে যে শক্তি জমা থাকে তাকে রাসায়নিক শক্তি বলে। খাদ্য বা জ্বালানি, প্রথমেই বলা আছে খাদ্য। আমি খাদ্যের উদাহরণ দিচ্ছি। এই যে আমরা যে খাচ্ছি, সারাদিন খাই, সকালে খাই, দুপুরে খাই, আরো নানান সময় ফাঁকা সময় খাই, রাত্রে খাই, এই সম্পূর্ণ খাবারগুলো কি হচ্ছে? রাসায়নিক শক্তি পরিবর্তন হচ্ছে। যে আমাদের দেহের জন্য প্রয়োজনীয় তাপ ও শক্তি আমাদের খাদ্যের সঞ্চিত রাসায়নিক শক্তি থেকে শ্বসনের মাধ্যমে পাই। একটা শব্দ আছে, একটু ব্যাখ্যা করি। তাহলে আমরা যে খাবারগুলো খাচ্ছি সেই শক্তিটা কিসের মাধ্যমে পাবো? শ্বসন। শ্বসন কি? এর আগের অধ্যায়ে পড়া আছে তোমাদের। শ্বসন হচ্ছে যে প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন হয়। মাইটোকন্ড্রিয়া নাম শুনছে সবাই? হ্যাঁ স্যার। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। শর্করা জাতীয় খাদ্য ভেঙে শক্তি উৎপন্ন হয়। ভালো করে শোনো। খালি কি শর্করাই? গ্লুকোজ, গ্লুকোজ বা শর্করা, ভাত, রুটি, এগুলো আমরা কথা বলতেছি। এ বাবা, জয়েন করে তো কথা বলা যাবে না, তাহলে ডিস্টার্ব হবে তো। যারা জয়েন করছো দয়া করে একটু পড়াশোনা, আর যদি কথা বলতে হয় আনমিউট করে তোমরা কিংবা ভিডিও অফ করে অন্যভাবে কথা বলবে। আর আমাদেরকে একটু সহযোগিতা করো সবাই। আমরা এখানে যে 34 জন আছে, একটা করে কথা বললে তো সময় শেষ হয়ে যাবে। আমি বলছি শোনো। তাহলে কোষ তোমরা পড়ছো, কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া আছে এবং মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। নিশ্চয়ই শুনছো মনে হয়, নিশ্চয়ই। নাহলে শোনো, এই মাইটোকন্ড্রিয়াতে কি হয়? গ্লুকোজ বা শর্করা জাতীয় খাদ্য ভেঙে শক্তি উৎপন্ন হয়। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন হয়। খেয়াল করো, তোমাদের এই ক্লাস হয়েছে না? আমি পড়াবো একসময়।
সালোক সংশ্লেষণে যে শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন হয় সেগুলো আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি। এই সালোক সংশ্লেষণ হয় কোথায়? উদ্ভিদে। উদ্ভিদে খাদ্য সঞ্চিত হয়, সেই খাদ্যগুলো আমরা খেয়ে থাকি। তুমি খেয়াল করে দেখো, সকাল থেকে রাত পর্যন্ত তুমি যত কিছু খাবে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে উদ্ভিদ থেকে আসছে, এবং সেই গ্লুকোজ, সেই শর্করা জাতীয় খাদ্য মাইটোকন্ড্রিয়াতে গিয়ে অক্সিজেন সহযোগে শক্তি উৎপন্ন হয়। এই শক্তি উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে বলা হয় শ্বসন। তাহলে এই যে শক্তি উৎপন্ন হচ্ছে সেখানে কি রাসায়নিক বিক্রিয়া হচ্ছে? তোমাদের বইয়ে আছে, আমি নিশ্চয়ই কাশফিয়া ম্যাম হয়তো তোমাদের পড়াবে, তখন আমি বলে দেবো তোমাকে, এখানে রাসায়নিক সমীকরণ সহ তোমাকে দেখতে হবে না, আমি পড়াবো। তাহলে সালোক সংশ্লেষণে শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন হয়, সেই শর্করা জাতীয় খাদ্য আমরা মানে প্রাণীরা খাই। প্রাণীর দেহে মাইটোকন্ড্রিয়াতে সেই শর্করা জাতীয় খাদ্য অক্সিজেন সহযোগে জারিত হয়ে শক্তি উৎপন্ন হয়, সেই শক্তি দিয়ে আমরা চলাফেরা করি। কি ক্লিয়ার সবাই? শ্বসন কাকে বলবো বলো তো বাবা? শ্বসন স্যার আমাদের দেহের জন্য প্রয়োজনীয় তাপ ও গতি শক্তির আমরা যে খাদ্য তার সেটা পরিপাকে হচ্ছে শোষণ। আচ্ছা, অত কঠিন ভাবে বলা নেই, বলবো যে মাইটোকন্ড্রিয়াতে শক্তি মানে যে শর্করা জাতীয় খাদ্য ভেঙে যে শক্তি উৎপন্ন, শর্করা জাতীয় খাদ্য ভেঙে কি হবে? শক্তি উৎপন্ন হবে। সেই শক্তি উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে বলা হয় শ্বসন। তাহলে শ্বসন যতক্ষণ চলবে শক্তি ততক্ষণ উৎপন্ন হবে, সেই শক্তি দিয়ে আমরা চলবো। তাহলে এই যে শ্বসন হচ্ছে, শক্তি আমরা পাচ্ছি, এই শক্তি কিসের ফলে পাচ্ছি? রাসায়নিক শোষণের ফলে। শ্বসন হচ্ছে যে শর্করা জাতীয়, শর্করা মানে কি? গ্লুকোজ, গ্লুকোজ যোগ অক্সিজেন, এখানে রাসায়নিক বিক্রিয়া হয়ে হচ্ছে হলো শক্তি। তাহলে রাসায়নিক বিক্রিয়া মানে কি? রাসায়নিক বিক্রিয়া থেকে, রাসায়নিক শক্তি থেকেই তো আমি শক্তি পাচ্ছি। তাহলে এখানে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শক্তির রূপান্তর হচ্ছে। অপরপক্ষে যে জ্বালানির কথা বলা আছে তোমাদের, এই জ্বালানি যে পেট্রোল, গ্যাস, কাঠ, কয়লা, আমরা যে গ্যাস করবো, গ্যাস করে পাকশাক করবে, সেই পাকশাক তোমরা খাবে। এখানে ওই গ্যাসটা করে কি হচ্ছে? জ্বালানি ব্যবহার করে আমি তাপ শক্তি পাচ্ছি, তাপ শক্তি থেকে আমি রান্না বান্না করতেছি। এবার দেখো তাপ শক্তি, আমরা রাসায়নিক শক্তির পরিবর্তন দেখলাম, আমরা এখন তাপ শক্তির পরিবর্তন দেখবো। লেখা আছে তোমাদের বইয়ে, দেখো। রান্না করতে, মোটর গাড়ি বা রেল গাড়ির ইঞ্জিন চালাতে যে শক্তি ব্যবহার করা হয় তাকে আমরা বলি তাপ শক্তি। কয়লা, গ্যাস, কাঠ, পেট্রোল বা ডিজেল পুড়িয়ে এই শক্তি পাওয়া যায়। আবার সূর্য থেকেও সরাসরি তাপ আসে, এই তাপ শক্তি পৃথিবীকে উষ্ণ রাখে। তাপ শক্তি ছাড়া কোনো প্রাণী বা উদ্ভিদ বেঁচে থাকতে পারে না। তাপ শক্তি, তাহলে এই তাপ শক্তি কোথেকে আসতেছে? রান্না করতে, মোটর গাড়ি চালাতে, কয়লা, গ্যাস, কাঠ, কয়লা ইত্যাদি পোড়াতে আমরা তাপ শক্তি পাচ্ছি, সেই তাপ শক্তি থেকে আমরা পরিবর্তন হয়ে আমরা উদ্ভিদ বা প্রাণীগুলো আমরা বাঁচতেছি। এই যে আমাদের শরীরে একটা তাপমাত্রা আছে না? এই তাপ শক্তি তো শক্তি উৎপন্ন হচ্ছে আমাদের শরীরে, তাহলে শক্তি উৎপন্ন হলে তাপও হবে। তাপ এবং শক্তি পাশাপাশি, তাপ এবং শক্তি ওই যে শ্বসনে উৎপন্ন হবে। এরপর চুম্বক শক্তি, দেখো শক্তির আরেক রূপ হচ্ছে চুম্বক শক্তি। এই শক্তি দিয়েই কোনো চুম্বক একটি লোহার বস্তুকে আকর্ষণ করে। তোমরা বাসায় অনেক সময় খেলা করছো যে চুম্বক অনেক বস্তুকে আকর্ষণ করে না? হ্যাঁ স্যার। তাহলে এই যে আকর্ষণ করতেছে, তাহলে একটা শক্তি যদি না থাকে তাহলে কি আকর্ষণ করবে না? তাহলে চুম্বক একটা শক্তি। আলোক শক্তি, এটা তো আমরা সবাই জানি, সূর্য থেকে, সূর্য হচ্ছে প্রধান উৎস। এরপরে তুমি বাসায় আসো যে আমি একটা লাইট জ্বলতেছে, তাহলে এখানে কি পাচ্ছি আমরা? আলোক শক্তি পাচ্ছি। এই যে তাপ শক্তির সাথে সূর্য থেকে সরাসরি আর যে শক্তিটি আসে তা হচ্ছে আলোক শক্তি। তাহলে যেখানে তাপ উৎপন্ন হয় সেখানে কিন্তু আলো উৎপন্ন হবে। এই যে বাল্ব জ্বলতেছে আমার মাথার উপরে, তাহলে বাল্ব থেকে আমি তাপও পাচ্ছি, আলো পাচ্ছি। তোমার বাসায়ও নিশ্চয়ই তুমি যেখানে বসে আছো সেখানে একটা বাল্ব জ্বলতেছে, তাহলে সেখানে কি হচ্ছে? বিদ্যুৎ শক্তিটা পরিবর্তন হয় আলো এবং তাপ শক্তি হচ্ছে। আলোটাও আমরা ব্যবহার করতেছি, তাপটা, যদিও গরমের দিনে আমরা তাপ অস্বস্তি লাগতেছে, তাপটা আমরা ব্যবহার করতেছি। এরপর শব্দ শক্তি, আমরা যখন কথা বলি, গান করি বা বাঁশি বাজাই, তখন এক প্রকার শক্তি উৎপন্ন করি, এর নাম শব্দ শক্তি। শব্দ শক্তির সাহায্যে আমরা একে অপরের কথা শুনতে পাই। টেলিফোন, রেডিও, শব্দ এক প্রকার শক্তি। এই যে আমি কথা বলতেছি, তুমি শুনতেছো না? শব্দই তো যাচ্ছে। শক্তি যদি না হয় তাহলে তোমার কথা আমি শুনতে পাচ্ছি, আমার কথা তুমি শুনতে পাচ্ছ, তাহলে এখানে শব্দটা কি হচ্ছে? শক্তি হিসেবে রূপান্তর হচ্ছে, পরিবর্তন হচ্ছে। আমার
শব্দটা তোমার কাছে যাচ্ছে, তোমার শব্দটা আমার কাছে হচ্ছে। আমরা যে জুম ক্লাসের মাধ্যমে শব্দটা ট্রান্সফার করতেছি, তোমার শব্দটা আমার কাছে ট্রান্সফার হয়ে আসতেছে। এরপর বিদ্যুৎ শক্তি, এটা তো আমরা সবাই জানি, এই কথাটা আমি আগেই বলে ফেলছি। শক্তির একটি অতি পরিচিত এবং প্রয়োজনীয় রূপ হচ্ছে বিদ্যুৎ শক্তি। বিদ্যুৎ ছাড়া আমরা একসময় একটুও চলতে পারবো না। এই যে আমরা সবাই ক্লাস করতেছি, কারেন্ট চলে গেলেই অফ হয়ে যাবে। যদিও আমারটা আইপিএস দিয়ে চলবে, তোমাদের অনেকেই ক্লাস নেওয়ার সময় বলি লাগে স্যার কারেন্ট চলে গেল, তার মানে অফ হয়ে গেল। তাহলে বিদ্যুৎ শক্তি দিয়ে আমরা এই কাজগুলো করতেছি, যাতে বিদ্যুৎ শক্তি সবসময় আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। বিদ্যুৎ শক্তি দিয়ে আমরা বাতি জ্বালাই, পাখা চালাই, কলকারখানা বিদ্যুৎ শক্তি দিয়ে চলে, রেলগাড়িও বিদ্যুৎ দিয়ে চলে। তাহলে বিদ্যুৎ দিয়ে কি করতেছে, তাহলে শক্তি উৎপন্ন হচ্ছে এবং সেই শক্তি এক অবস্থা থেকে আরেক অবস্থায় রূপান্তর হয়ে আমরা ব্যবহার করতেছি। পারমাণবিক শক্তি, এটা হচ্ছে তোমাদের জন্য নতুন শব্দ। আমরা যে পদার্থ পরমাণু দিয়ে গঠিত জানি, আমি পড়াইছিলাম এটা। পরমাণুর কেন্দ্র কণিকার সময় অত্যন্ত শক্তিশালী বল দ্বারা একত্রে অবস্থান করে। পরমাণুর একটা কেন্দ্র থাকে, কেন্দ্রের নাম হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসে থাকে প্রোটন আর নিউট্রন, মনে আছে সবার? হ্যাঁ স্যার। প্রত্যেকটা পরমাণুর একটা কেন্দ্র থাকে। আমার সময় শেষের দিকে, মিনিট 10 আছে, আমি শেষ করবো, আর 5 মিনিটের মধ্যে শেষ করে দেবো। তাহলে একটা পরমাণুর কেন্দ্র থাকে, কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসে থাকে প্রোটন আর নিউট্রন, ইলেকট্রন দিয়ে ঘোরে। এই যে পরমাণুর কেন্দ্রে যে শক্তি থাকে, সেই শক্তির নাম হচ্ছে পারমাণবিক শক্তি। পারমাণবিক বোমা তোমরা নাম শুনছো? হিরোশিমা এবং নাগাসাকিতে ফেলানো হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটা লিটল বয়, একটা ফ্যাট বয়, নামটা জানা আছে? এবং তার যে বিধ্বংসী শক্তি, সেই বিধ্বংসী শক্তির কারণে এখনো জাপানে অনেক বিকলাঙ্গ শিশু এবং অনেক ধরনের পরিবেশের বিপর্যয় হচ্ছে। হ্যাঁ, হিরোশিমা আর নাগাসাকি নাম জানা আছে? হ্যাঁ স্যার, 6 আগস্ট আর 9 আগস্ট। হ্যাঁ, 6 আগস্ট আর 9 আগস্ট। বোমা দুটোর নাম একটা লিটল বয় আর ফ্যাট বয়, খুব সম্ভবত তোমরা দেখে নিবা। হ্যাঁ, এগুলো জানবে একটু। হ্যাঁ স্যার, লিড বয় আর আছে। হ্যাঁ, এটা হচ্ছে পারমাণবিক শক্তির রূপান্তর। তাহলে এই যে পরমাণুর মধ্যে যে শক্তি নিহিত থাকে, সেটা পারমাণবিক শক্তি। তাহলে পরমাণুর কি আছে, একটা কেন্দ্র আছে, কেন্দ্রে যে শক্তি থাকে সেটা হচ্ছে পারমাণবিক শক্তি। সেই শক্তিগুলো আমাদের এখানে আসবে। তাহলে এই যে পরমাণুর ভিতর যে শক্তি আছে, সেই শক্তিগুলো যখন পরিবর্তন হচ্ছে, সেগুলোকে বলা হচ্ছে পারমাণবিক শক্তি। তাহলে আমরা অনেকগুলো শক্তি, আমাদের সাধারণত 9টা শক্তি আছে। এখানে কয়টা আছে দেখি, 1 2 3 4 5 6 7 8, 8টা দেওয়া আছে। আরেকটা শক্তি নাই, 9টা শক্তি ছিল। এখন আমরা রূপান্তর গুলো একটু দেখব। এতক্ষণ পরে আমরা শক্তিও বললাম, আমি শক্তি রূপান্তরও পাশাপাশি বলে ফেলছি। এখন রূপান্তর গুলো ভিন্ন ভাবে আছে। দেখো, শক্তি রূপান্তর আমি 2টা অন্তত বলবো কিভাবে শক্তি রূপান্তর হয়। দেখো, যান্ত্রিক শক্তির রূপান্তর। তোমরা দোলনা খেলছো ছোটবেলায়, এখন বড় হয়েছে, 7-এ উঠছে, এখন আর হয়তো খেলো না, পার্কে যা খেলে অনেকে। তাহলে ধাক্কা দিলে এটা চলতেই থাকবে না? হ্যাঁ স্যার। এটা হচ্ছে যান্ত্রিক শক্তি রূপান্তর। আমি তাকে যে ধাক্কা দিচ্ছি, ধাক্কা দেওয়ার ফলে সেটা পরিবর্তন হচ্ছে, পরিবর্তনের ফলে যে শক্তিটার মধ্যে সঞ্চিত হচ্ছে, সেই সঞ্চিত শক্তির ফলে যন্ত্রটা চলতেছে, এটা হলো যান্ত্রিক শক্তির রূপান্তর। তাপ শক্তির রূপান্তর, দেখো রেলগাড়ির ছবি আছে, এটা আসলে ইঞ্জিন দিয়ে চলতো, তাহলে এর মধ্যে তাপ উৎপন্ন হচ্ছে। যে কোনো প্রকার ইঞ্জিন, তুমি মোটর গাড়ি, রেলগাড়ি, বাস, ট্রাক ইত্যাদি যতগুলো বলো, সবগুলো তাকে তাপ উৎপন্ন হবে। তাপ উৎপন্ন হয়ে সে তাপ শক্তিটা যান্ত্রিক শক্তিতে রূপান্তর হয়ে সেই যন্ত্রটা চলবে। এইখানে কি হচ্ছে, তাপ শক্তির রূপান্তর হয়ে যন্ত্রটা চলতেছে। আলোক শক্তির রূপান্তর, এটা এখানে আছে, দেখো ক্যামেরা, ক্যালকুলেটর, এগুলোতে কি হচ্ছে, তাপ শক্তি দিয়ে এগুলো চলে, রূপান্তর হচ্ছে। তোমরা যে ক্যালকুলেটর আছে দেখবে, সোলার সিস্টেম, যাদের ব্যাটারি নাই, কারো আছে বাসায়? হ্যাঁ স্যার। ক্যালকুলেটর আছে কিন্তু ব্যাটারি নেই, সোলার দিয়ে চলে, মানে আলোতে একটু রাখলেই চার্জ হবে। তাহলে ওখানে আলোক শক্তিটা কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে না? তারপরে তুমি যে আমি ক্যামেরায় ছবি তুলতেছি, আলো তো আসতেছে, যে বস্তু থেকে ছবি আসে, সেই বস্তুটার ছবি আমরা তুলতে পাই। ছবিটা তুললে আমরা, তাহলে এখানে আমরা পরিবর্তন পাচ্ছি। চুম্বক শক্তি রূপান্তর, বিদ্যুৎ শক্তি রূপান্তর। বিদ্যুৎ শক্তি তো আমরা এখানে দেখতেইছি, আমরা ফ্যান লাইট চালাচ্ছি,
তারপর চুম্বক শক্তি কি হচ্ছে, যে আমি টেলিফোনে যখন কথা বলছি, মোবাইলে কথা বলছি, এখন পরিবর্তন হচ্ছে, আমি বলছি কথা, এটাকে অন্যভাবে পরিবর্তন হয়ে এখান থেকে অন্য জায়গায় চলে যাবে। এই যে যাচ্ছে, সরাসরি কথা কিন্তু যাবে না, আমি যে কথা কিন্তু টেলিফোনে যাবে না, কথাটা বিদ্যুৎ শক্তিতে পরিণত হয়ে তারপরে সেটা সিগন্যাল হবে, সিগন্যাল হয়ে চলে যাবে। এরপর বিদ্যুৎ শক্তি আছে, এরপর রাসায়নিক শক্তির পরিবর্তন। এই পর্যন্ত আমি আজকে একটু তোমাদের পড়াবো। তাহলে আমি যেটুকু পড়ালাম একটু আমি সিনপসিস বলি। একটা হচ্ছে কাজ, ক্ষমতা, শক্তি। তারপর আমাদের বইয়ে 8 প্রকার শক্তি আছে। এক হচ্ছে যান্ত্রিক শক্তি, রাসায়নিক শক্তি, তাপ শক্তি, চুম্বক শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, বিদ্যুৎ শক্তি, পারমাণবিক শক্তি। 8টা শক্তির কথা বলা আছে। এবং 8টা শক্তি কি করে পরিবর্তন হয়, এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন হয়, শক্তি কিভাবে আমরা ব্যবহার করে থাকি, এই জিনিসগুলো তোমাদেরকে আমি একটু পড়লাম। এই প্রসঙ্গে তোমাদের কিছু জানার থাকলে এখন একটু বলো। আমার 4 মিনিট সময় আছে আমার হাতে। যদি শোনো, আমি একটু বলি, যদি জানার না থাকে তোমরা একটু নোট ডাউন করবা। এই ক্লাসটা আগামী মঙ্গলবার এই সময় আমি আবার নেব, তখন এই ক্লাসটাই আমি মাল্টিমিডিয়ার মাধ্যমে আবার তোমাদের সামনে উপস্থাপন করব। করে ছোটখাটো যেটা গ্যাপ আছে, ত্রুটি আছে, সেগুলো দেখা দিয়ে আমি আমার পরের ক্লাসে চলে যাব। এই যে শক্তি সংরক্ষণশীলতা, নবায়নযোগ্য শক্তি ইত্যাদি, সেগুলো আমরা আস্তে আস্তে আগাবো। আজকে আমি আর নতুন কিছু শুরু করব না, শুধু একটু বলবো শক্তি সংরক্ষণশীলতা নীতি। এটা আমি প্রথমে একটু বলছিলাম, শক্তির সৃষ্টি বা বিনাশ নাই, কি হয়, শুধু এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তন হয়। এই যে সেটা হলো শক্তি সংরক্ষণশীলতা নীতি। তাহলে এখানে একটু বলা আছে, তাহলে আমি যে আমি উপরের দিকে নিক্ষেপ করবো, তার মধ্যে শক্তি সঞ্চিত আছে, সেই শক্তি আবার নিচের দিকে আসবে। তাহলে শক্তি কি নষ্ট হলো? আমি ওই টেনিস বলের মধ্যে তুমি যে শক্তিটা দিচ্ছে ওর মধ্যে রয়ে গেছে, সেই শক্তির বলে সে আবার ভূপৃষ্ঠে ফিরে আসবে, এটা পরিবর্তন হচ্ছে। তাহলে মোট শক্তির কোনো সৃষ্টি বা বিনাশ নাই। আচ্ছা, আমরা এটা ডিটেলস আমরা নেক্সট ক্লাস, আমি আগেই বলছি, আমি ক্লাস নেব আগামী মঙ্গলবার আর বৃহস্পতিবার 10টা 50 একই সময়। মেসেজ যাবে, যদি মেসেজ নাও যায় তবে তোমরা রেডি হবে। আরেকটা একটু বলে নিই, আমি তোমাদের ক্লাসের মেসেজ আমি দেই। কিছু কিছু ক্লাস কন্টিনিউ হয়, ধরো এই সময় কিন্তু ক্লাস প্রত্যেকদিন হবেই, কেউ না কেউ ক্লাস নেবে, আমি নেই বা অন্য কেউ নেই, এই সময় ক্লাস হবে। আমাদের আরেকটা ক্লাস হয় কয়টায়? 2টায়। 2টার সময় 2টায় হয়, 4টায় হয়, ওই সময় 8:30 হয়। 8:30 হয়। তাহলে ওই সময়গুলোতে যদি মেসেজ নাও যায়, তোমরা জয়েন করবা, টিচার অফিসে যাবে, তখন মেসেজ আমরা দেবো, আমি দেবো, মেসেজ দেবো। যদি কোনো সময় মেসেজ না যায়, তোমরা এই সময়গুলোতে অবশ্যই জয়েন করবে। এবং টিচার স্যার কোন আইডি দিয়ে জয়েন করব তখন? আইডি তো একই স্যার, একই আইডি। ওই যে 2টার সময় তো একই আইডি, এক এক সময় এক এক আইডি। হ্যাঁ, আজকে আমি নিচ্ছি, আগামীকাল তো আরেকজন নেবে, তার আইডি থাকবে। আইডি গুলো আজকে হয়তো তোমাদের জেনে দেওয়ার চেষ্টা করবো। স্যার 2টার সময় তো আলাদা আইডি বাড়ি স্যারের না, 2টার সময় জাফরুল বাড়ি। হ্যাঁ, 4টার সময় না, হ্যাঁ 4টার সময় না শ্রাবণ টিচার, আরেকজন টিচার নেবে, মাহমুদা ম্যাডাম নেবে। আমি মেসেজটা জানিয়ে দেবো তোমাদের। মুস্তফা কামাল স্যার নেই। হ্যাঁ, মুস্তফা নেবে হচ্ছে 8টায়। হ্যাঁ, 8টা না, 8টা কি 8:30 স্যার, 8:30। হ্যাঁ, আকাশ নামে 9টায়। এরকম কিছু কিছু মনে রাখবা। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ, আজকে শেষ করি। হ্যাঁ, আমি আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকো সবাই। আবার জয়েন করব, সে সময় আমরা তোমাদেরকে আরো যে সমস্যাগুলো থাকে সেগুলো নিয়ে কথা বলবো। এবং তোমরা এই পড়াটা বাসায় পড়বা, পড়ে কিছু জিনিস যদি বুঝতে না পারো সেগুলো খাতায় লিখে রাখবা। আমি পরের দিন যখন জয়েন করব সেই কথাগুলো আগে আমাকে বলবা, বললে তাহলে আমি সেই জিনিসগুলো তোমাদের সামনে ক্লিয়ার করব, এবং ক্লিয়ার করার পরে আমি আবার নতুন পড়া শুরু করব। আচ্ছা, ধন্যবাদ সবাই, ভালো থাকো এই পর্যন্ত। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকো সবাই, নিরাপদে থাকো, বাসায় থাকো। আর এই মোবাইলে শুধু ক্লাসই করবা, মোবাইল দিয়ে অন্য কাজ করবে না। আচ্ছা, ধন্যবাদ।